রোমিও ভাই, জি। আজকে বিএনপির মহাসচিব বলেছেন আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এখন প্রশ্নটা হচ্ছে যে আমলাতন্ত্র এখন তাহলে কার পকেটে? আহ, অনেকেই এই কথাটা বলে থাকেন যে জামাত সরকার গঠন করলে কেমন হবে সেটা বোঝা যায় ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখলে। অর্থাৎ জামাতের যে ধরনের ফাংশনালিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সেগুলো রিফ্লেকশন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই সরকার প্রচণ্ড রকম জামাতের সাথে সম্পৃক্ত, এবং জামাতকে কিভাবে গত 12-14 মাস ধরে প্রমোট করা প্রয়োজন সেইটা খুব দারুণভাবে করেছে। প্রত্যেকটা জায়গায় তাদের লোককে বসানো, তাদের মতো, এবং এমনও দেখেছি আমি একদম প্রত্যেকটি জায়গায় তাদেরকে এত লোক আছে। হ্যাঁ, তাদের এত লোক আছে। তাদের লোকটা তো একদিনে তৈরি হয়নি, গত 30-40 বছর ধরেই তারা তৈরি করেছে। একটা শিবিরের ছেলেকে যখন 87 সালে রিক্রুট করে, সে তো এখন ডিএস হয়েছে বা সে জয়েন্ট সেক্রেটারি হয়েছে। তো এইভাবে তারা প্রচুর লোক তৈরি করেছে, এবং তাদের ফোকাসটাই ছিল এরকম। পাশাপাশি তারা যারা একটু হিজবুত তাহরির মেন্টালিটির আছে তাদেরকেও তারা অ্যাকোমোড করেছে, এবং এরকম রেফারেন্সও পাওয়া যাচ্ছে। কিন্তু যেটা আমাদেরকে চিন্তিত করছে সেটা হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতিতে এরা কেন এই কাজটি করছে যে নির্বাচনকে সামনে রেখে। নির্বাচন এর সবচাইতে বেশি ভূমিকা রাখে কারা? অ্যাডমিন এবং পুলিশ। পুলিশের এখানে একটা দেখেন, আমি আপনাকে একদম প্রমাণ আমার কাছে আছে, যে মানুষটি বিএনপি নেতাকর্মীকে হত্যার অনুমতি দিয়েছে সেই মানুষ এখন পুলিশের সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি, এবং এটা বিএনপি জানেও না হয়তো যে বিএনপির কে হত্যা করা অফিসার এখন এই পুলিশ প্রশাসনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা কেন করেছে, এবং সে তার লেজিটিমেসি কেন করছে? তার ছাত্র জীবনে সে শিবির করত, সেইটার বেনিফিট হিসেবে একেবারে জামাতের দায়িত্ব নিয়ে তারা এই কাজটা করেছে যে হ্যাঁ, তোমাকে এখানে বসতে হবে কারণ তুমি কমিটেড। তা আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলোকে দিলে জামাতের জন্য সুবিধা হবে সেই মানুষগুলোকে দেখছে। জামাত দেখছে না যে এইরকম একই কাজ কিন্তু আওয়ামী লীগও করেছিল, একইভাবে আওয়ামী লীগও খেলতে চেয়েছিল, এবং সে 3টা নির্বাচনও করেছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে, এবং ফলাফল হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বকে এক পর্যায়ে পালিয়ে যেতে হয়েছে। আমি ভয় পাচ্ছি যে আশাবাদ আমি দেখেছিলাম, যে সম্ভাবনা আমি দেখেছিলাম 5 আগস্টে, যে সব রাজনৈতিক দলগুলো ভাবতে থাকবে এবং দেশকে নিয়ে তাদের সেন্টার হবে, সেটাকে বাদ রেখে তারা এমন একটি দিকে যাচ্ছে যেটার ভবিষ্যৎটা ভালো না। বাংলাদেশ কি মায়ানমারের দিকে চলে যাবে কিনা, বাংলাদেশ আর একটা মায়ানমার হবে কিনা, বা আর একটা মিশর হবে কিনা, এখন এটাই আমার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট বিষয় হয়েছে। এবং আমি একটু অ্যাড করব, এখন যা কিছু হচ্ছে যে কোনো জায়গায় আপনি যে কাজগুলোই দেখবেন, পেছনে দেখবেন যে জামাতের মানুষটা বসে আছে, সেই ছড়িটা ঘুরাচ্ছে, এবং এটা আপনি খুব খালি চোখে দেখতে পারবেন না যদি আপনি ওই নেটওয়ার্কটা না জানেন। এই কারণে আমি একটু উদ্বিগ্ন। জি, মাহবুব আজিজ ভাই, আপনিও কি আমলাতন্ত্র নিয়ে কার পকেটে আছে মুক্তাদির রশিদ রোমিও যে কথাটি বললেন তার সঙ্গে কি একমত কিনা? কিছুদিন আগে তথ্য উপদেষ্টা একটা কথা বলেছেন যে প্রশাসন, বিএনপি, জামাত আসলে ভাগ বাটোয়ারা করে সব নিয়ে নিয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথাও বলেছেন তিনি সেটাও বলেছিলেন যে 8টি যদি বিএনপি নেয় 2টি জামাত, সংখ্যার উল্লেখ করেছিলেন। তার মানে তথ্য উপদেষ্টার কথায় কিন্তু মনে হয় যে আসলে জামাত 20%, বিএনপি 80%, তার কথা যদি আমরা ধরি, আসলে বিষয়টি এরকম না যে আমলাতন্ত্র কার পকেটে বলে এটাকে জামাতকে দিয়ে দেওয়া হবে। কারণ আমলাতন্ত্রে আসলে কতখানি পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পরে বা 8ই আগস্টের নতুন সরকারের পরে, এটা আমাদের একটু হিসাব করে দেখা দরকার। তো তার মানে আওয়ামী লীগ কি নাই হয়ে গেল দেশ থেকে, হয় জামাত বা বিএনপি? তা তো না। তার মানে আওয়ামী লীগই তো এখানে আছে। তাহলে কি তারা দল পরিবর্তন করলো? সেই যেরকম একটি বলা হয় গুপ্ত রাজনীতি, অর্থাৎ যারা আওয়ামী লীগ ছিল তারা কি জামাত হয়ে গেল? আপনার এখানে যে পরিসংখ্যান যদি আপনি নেন, তাহলে কত শতাংশ কর্মকর্তাদের পরিবর্তন করা হয়েছে। সেই অর্থে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব পালন করছিলেন তারা খুব বেশি পরিবর্তন হয়নি বলেই আমরা জানি। তার মানে এই জায়গাতে যেভাবে বলা হচ্ছে জামাতের বিষয়টি, এটা আসলে কতখানি জামাত কিংবা বর্তমান সরকার চাইছে সেটাও একটা দেখবার মতো বিষয়। এটা আসলে জামাতের নামে কিংবা বিএনপির নামে, সরকার তো ক্রিয়াশীল এখনো। তার মানে সরকার যা চাচ্ছে তা কি হচ্ছে না? আমার ধারণা সরকার যা চাচ্ছে তাই হচ্ছে।
এবং সেইখানে তার ব্যবহার করবার জন্য তার যেই উদ্দেশ্য সেগুলো চরিতার্থ করবার জন্য যা প্রয়োজন তাই তারা ব্যবহার করছে। সেটা ইতিবাচক হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচকও হতে পারে। আর এখন যে রাজনৈতিক দলগুলো বলছেন, বিশেষ করে বিএনপি যে বললেন যে জামাতের পকেটে চলে গেছে আমলাতন্ত্র ইত্যাদি, এভাবে কিন্তু জামাতকেই অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। এত বড় রাজনৈতিক দল কি আসলে জামাত? তাদের কত শতাংশ ভোট আছে? আপনি দেখুন যে সর্বশেষ যে ভোটটা হয়েছে 2008 সালে, সেখানেও আওয়ামী লীগ বিএনপির ভোট কত, বা 2001, 96, 91-তে তাদের ভোট কত? জামাত তো এককভাবে নির্বাচনই সেই অর্থে করেনি। ঠেলে ঠুলে বিভিন্নভাবে এক ধরনের প্রোপাগান্ডা করে জামাত নিজেও কিছু কিছু সংবাদ কিন্তু পরিবেশন করছে। এমনভাবে তারা সংবাদ পরিবেশন করছে তারা যেন যে বিএনপির প্রায় সমতুল্য একটা রাজনৈতিক দল। তো এই কাজটি যদি বিএনপিও সেই ফাঁদে পা দেয়, যে বিএনপির মহাসচিব যদি জাতীয় জামাতকে এতখানি গুরুত্ব দিয়ে কথা বলেন, তাহলে কিন্তু সেই অর্থে তাদের এক ধরনের রাজনৈতিক পিছু হটাই আমি বলবো। তার চেয়ে বিএনপি যদি জামাতের আদর্শিক কোথায় বিভ্রান্তি আছে সেইগুলো নিয়ে আক্রমণ করে, যে জামাত তো 71 সালের যুদ্ধাপরাধী একটি রাজনৈতিক দল, যেই আত্মসমর্পণের দলিল আমরা জানি, যেখানে লেখা ছিল যে সিভিল আর্ম ফোর্স আত্মসমর্পণ করলো, সেই সিভিল আর্ম ফোর্স মানে কি? এই জামাতেরই পূর্বসূরীরা। তাহলে সেই জামাত কোন অর্থে আবার কি প্রক্রিয়ায় রাজনীতিতে সক্রিয় হলো? এই প্রশ্নগুলো কিন্তু বিএনপি করতে পারে এখন। এবং এই একটি যুদ্ধাপরাধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে গণহত্যার দায়ে দোষী আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এই প্রশ্নও বিএনপির কাছ থেকে আসা উচিত এবং আসবে বলে আমি মনে করি। জি, হেলাল ভাই, হেলাল ভাই, যেটি মাহবুব আজিজ ভাইয়ের শুরুর দিকে যে কথাগুলো বলেছেন, যে কত শতাংশ পরিবর্তন হয়েছে, যে আপনারা মানে আমরা তো তার কথা মতে বা আমরাও দেখছি যে খুব একটা বেশি পরিবর্তন হয়নি 5 আগস্টের পরে, তাহলে জামাত আমলাতন্ত্রকে দখল করে নিল বা জামাতের পকেটে চলে গেল, এই কথাগুলো কেন উঠবে তাহলে? আমাদের দুই জার্নালিস্ট ভাই যে বক্তব্যগুলো দিলেন তার সাম আপ করলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেখেন, এই যে আজিজ ভাই একটা কথা বলছেন যে এত 17 বছর আওয়ামী লীগ ছিল ব্যুরোক্রেসিতে, তারা কি সব বাদ হয়ে গেল? এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে তারা কিন্তু বাদ হয়নি, তারা কিন্তু এখনো রয়ে গেছে। এখন তারা আপনার দেখছে যে যদি একটা গণতান্ত্রিক সরকার বা একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, আর সেটা যদি বিএনপি হয় বা যেই হোক, তাদের বিচার হবে এবং তারা আবার আপনার পলাতক মাফিয়াদের সাথে তাদের যোগাযোগটা কিন্তু অক্ষুণ্ণ আছে। এই যে আগের যে আমলাতন্ত্রে যা রয়ে গেছে, তারা একটা সংযোগ স্থাপন করেছে জামাত ইসলামের সাথে। এই কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এখানে একটা মধুর আতাত তাদের মধ্যে আগের ব্যুরোক্রেসির সাথে জামাতের একটা মধুর আতাত হয়েছে। এবং আমি রাজনৈতিক পর্যায়েও প্রান্তিক পর্যায়ে যে দেখছি যে আওয়ামী লীগের যে ভোটারগুলো আছে, তারা কিন্তু ভোটের পলিটিক্সের ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে। ওই ট্রাম্প কার্ডটা কে নেবে? আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন, মামলা বাণিজ্য করবেন, তাহলে তো ওদের দিকেই তো যাবে। মামলা করা বাণিজ্য এটা আরেকটা প্রসঙ্গ। তো এইখানেও একটা কিন্তু আতাত আমি দেখছি, সেটা হতে পলিটিক্সে এইগুলো হয়। কিন্তু ব্যুরোক্রেসিতে যদি এটা হয়, তাইলে কিন্তু আপনার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন থেকেই যায় যে আপনার ব্যুরোক্রেসিতে আগের যারা আওয়ামী লীগের রয়েছে, তারা এখন বিএনপিকে আপনার দমানোর জন্য বা বিএনপিকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত রাখার জন্য আপনার কারো একজনের সাথে ব্যালেন্স করবে। বিএনপির সাথে করেনি, জামাতের সাথে করছে। একজন উপদেষ্টা বলছে যে উনি বললেন 80%, 20% না। আমি দেখলাম যে মাহফুজ বলল যে অর্ধেক নিয়েছে জামাত, অর্ধেক নিয়েছে বিএনপি। এই বক্তব্য কিন্তু তার কাছ থেকে আশা করা যায় না, কারণ তাই তো তিনি ব্যর্থ হয়েছেন, তাই না? এখন আমরা বলছি যে দেখেন, ব্যুরোক্রেসিতে যে আপনার দলবাজি চলছে, আপনার 5 আগস্টের পরে কিছুদিন শুনলাম যে এনসিপির নেতারা নাকি ওইখানে সমানে ডিসি নিয়োগ, এগুলো তো প্রত্যেকে আসে, ডিসি নিয়োগ অমুক নিয়োগ দিয়েছে। এরপরে আমরা জানতে পাচ্ছি যে যে সমস্ত আওয়ামী লীগ আমাদের ব্যুরোক্রেসি রয়েছিল, তারা একটা জামাতের স্ট্যান্ড নিয়েছে।
এরকম উদাহরণ আমি বিভিন্ন জায়গায় আমি এটা দেখছি। এই জন্য বিএনপি দেখবেন সংস্কার কমিশনে একটা কথা বলছে যে নির্বাচন চলাকালীন সময়ে যখন নির্বাচন হবে তখন এই সমস্ত যে দায়িত্বে যে ব্যুরোক্রেসি যারা থাকবে বা ল এনফোর্সিং এজেন্সি যারা থাকবে, ইভেন ইনস্টিটিউশনাল যে বডিগুলো আছে, সংবিধিবদ্ধ যে বডিগুলো আছে, যেমন নির্বাচন কমিশন, এরা নির্বাচন চলাকালীন সময়ে যদি কোনো ক্রিমিনাল অফেন্স, কোনো রিগিংয়ের সাথে বা নির্বাচনকে দায়িত্ব অবহেলা করে, গাফিলতি এগুলো পাইলে। তখন তার একটা ক্রিমিনাল লায়াবিলিটি নিতে হবে, বিচার তার একটা হবে। এই একটা বক্তব্য কিন্তু নির্বাচন ঐক্যমত কমিশনের কাছে আমাদের রয়েছে। ওই যে এনসিসি করতে চাইছিল আপনাদের আমাদের ঐক্যমত কমিশন, সেখান থেকে আমরা সরে এসে বললাম যে না, যে সমস্ত সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের আইনের মধ্যে আরও কিছু ইনকর্পোরেট করে বিচার করা হবে, এবং দায়িত্বে থাকাকালীন সময়েও নির্বাচন কমিশন যদি নির্বাচন আপনার সে কোনো বায়াস হয়ে যায়, যাকে যদি প্রমাণ হয়, তারাও সে সময় বিচার হবে। এই কথাগুলো আমরা বলছি। এখন আমার বক্তব্য হলো যে এই যে বিএনপি যেমন বলছে যে প্রশাসনে আপনার জামাতের আধিক্য, আবার দেখলাম জামাত বলছে যে উপদেষ্টারা কেউ বিএনপির হয়ে গেছে, এরকম কিছু বলছে না। আমার ব্যক্তিগত মতামত হলো যে এগুলো সত্য মিথ্যা আপনি ওইভাবে নিশ্চিত হতে পারবেন না, তবে এগুলো সব যে পলিটিক্যাল রেটরিকও বলবো না, পলিটিক্যাল একটা ট্রিক্স, কৌশল, রাজনীতির মাঠ গরম রাখার জন্য এবং পলিটিক্যাল যে লেভেল প্লেইং ফিল্ড সেটাকে ঠিক রাখার জন্য যে কেউ কোনো দিকে ঝুঁকে না যায়। কারণ আমার মূল বক্তব্য হলো যে নির্বাচনটা ইনডিসপেন্সিবল, এটা অপরিহার্য। আপনি অন্য কোনো কিছুর বলে কিছু বলে একটা বাবল তুলে যে এই হয়েছে সেই হয়েছে নির্বাচন তালি করা যাবে না, এটা যেন না হয়। নির্বাচনটা হতে হবে। এখন সেই নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য আমলাতন্ত্র বলেন, পুলিশ প্রশাসন বলেন, সেইখানে যাতে সবাই আপনার ইম্পার্শিয়াল হয়ে কাজ করতে পারে, সেই বিষয়টা আমাদের